তুমি কি লক্ষ্য করেছ তুমি বদলাতে শুরু করলেই হঠাৎ করে ভেতরে একটা অদ্ভুত ক্লান্তি চলে আসে, যেন মনটা বলছে থাক, এত কষ্ট করে লাভ কি। বদলানো কঠিন না, কঠিন হল ধারাবাহিক থাকা। প্রথম কয়েকদিন তুমি আগুনের মতো থাকো, তারপর ধীরে ধীরে উত্তাপ কমে যায়, কারণ তোমার মস্তিষ্ক ফল চায় দ্রুত, প্রমাণ চায় দ্রুত। আর যখন সাথে সাথে ফল আসে না, সে ধরে নেয় এটা আমার জন্য না। মাইন্ডসেটে বলা হয়েছে মানুষ দুই ভাবে ভাবে। একদল ভাবে ক্ষমতা স্থির, আরেক দল ভাবে ক্ষমতা তৈরি করা যায়। যারা মাঝপথে হাল ছেড়ে দেয় তারা সাধারণত ভাবে আমি পারছি না মানে আমি পারব না। কিন্তু সত্যিটা অন্য জায়গায়। তুমি হাল ছাড়ো না কারণ তুমি অক্ষম, তুমি হাল ছাড়ো কারণ তুমি নিজের নতুন সংস্করণকে এখনও পুরোপুরি বিশ্বাস করো না। ভেতরে ভেতরে পুরনো গল্পটা ফিসফিস করে, দেখেছোস তুই আগেও পারিসনি। মাঝপথে হাল ছেড়ে দেওয়ার আসল কারণ হল অদৃশ্য প্রগ্রেস। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো প্রথমে বাইরে দেখা যায় না, ওগুলো ভিতরে গড়ে ওঠে চুপচাপ। দ্য মাউন্টেন ইজ ইউতে একটা গভীর কথা আছে, সেলফ সাবোটাজ আসলে সেলফ প্রোটেকশন। তুমি থেমে যাও কারণ তুমি ভাঙতে চাও না, কিন্তু না ভাঙলে নতুন গঠনও হয় না। সত্যি করে বলো তো, তুমি শেষ কবে কোনো জিনিস মাঝপথে ছেড়েছ? তুমি যদি বুঝতে পারো তোমার ক্লান্তিটা আসলে ভয়, তাহলে তুমি ক্লান্তিকে শত্রু ভাববে না, তাকে সিগন্যাল ভাববে। এটা সেই জায়গা যেখান থেকে আসল পরিবর্তন শুরু হয়। তুমি দুর্বল না, তুমি ট্রানজিশনে আছো। পুরনো তুমি মরছে, নতুন তুমি জন্ম নিতে চাইছে। এই মাঝের অস্বস্তিটাই স্বাভাবিক। বেশিরভাগ মানুষ এখানেই থামে, কিন্তু যারা একটু আর দাঁড়িয়ে থাকে তাদের জীবন আলাদা হয়ে যায়। থামার আগে আর একবার দাঁড়াও। এবার আমরা দেখব কিভাবে এই অদৃশ্য প্রগ্রেস একসময় বিস্ফোরণের মতো ফল দেয়। একটা সময় আসে যখন বাইরে কিছুই বদলায় না, তবুও ভেতরে সবকিছু বদলাতে শুরু করে। তুমি বাইরে থেকে একই মানুষ, একই রুম, একই শহর, একই কাজ, কিন্তু ভেতরে একটা নীরব সরে যাওয়া শুরু হয়। তুমি আগের মতো প্রতিক্রিয়া দাও না, আগের মতো ভেঙে পড়ো না, আগের মতো বিশ্বাসও করো না। তুমি চুপচাপ লক্ষ্য করো, চুপচাপ ভাবো, চুপচাপ বদলাও। আর এই চুপচাপ বদলটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ এটা চোখে দেখা যায় না। অদৃশ্য প্রগ্রেস খুব বিরক্তিকর। তুমি কাজ করছো, তুমি চেষ্টা করছো, তুমি নিজেকে বদলাচ্ছ, কিন্তু ফল কিছুই না। কোনো তালি নেই, কোনো রেকগনিশন নেই, কোনো ড্রামাটিক পরিবর্তন নেই। এই জায়গাটায় বেশিরভাগ মানুষ থামে, কারণ মানুষ ফল দেখে অনুপ্রাণিত হয়, প্রক্রিয়া দেখে না। তুমি জিমে গেলে প্রথম দিন আয়নায় কিছুই বদলায় না, দ্বিতীয় দিনও না, তৃতীয় দিনও না, কিন্তু ভেতরে ভেতরে মাসল ফাইবার ছিঁড়ে নতুন করে জোড়া লাগছে। তুমি সেটা দেখছ না, তাই বিশ্বাস করছ না। জীবনও ঠিক এভাবেই বদলায়। অ্যাটমিক হ্যাবিটসে একটা ধারণা আছে, প্ল্যাটো অফ লেটেন্ট পোটেনশিয়াল। মানে তুমি দীর্ঘ সময়ে কোনো দৃশ্যমান ফল দেখো না, তারপর হঠাৎ করে একটা লাফ আসে। মানুষ ভাবে ও ভাগ্যবান, কিন্তু তারা অদৃশ্য প্রস্তুতির সময়টা দেখে না। তুমি হয়তো এখন সেই প্লাটুতেই আছো। তুমি চেষ্টা করছো, তুমি আগের মতো আচরণ করছো না, তুমি নিজেকে থামাচ্ছ, তুমি নিজেকে গড়ছ, কিন্তু জীবন এখনো চুপ। এই চুপ থাকা সময়টাই পরীক্ষা। তুমি কি ফল ছাড়া কাজ চালিয়ে যেতে পারো? তুমি কি অ্যাপ্লজ ছাড়া শৃঙ্খলা রাখতে পারো? তুমি কি একা থেকেও নিজের পাশে দাঁড়াতে পারো? সবচেয়ে বড় পরিবর্তন শব্দ করে না। একটা গাছ যখন মাটির নিচে শিকড় বাড়ায় তখন কেউ সেটা দেখে না, কিন্তু ঝড় এলে বোঝা যায় কার শিকড় গভীর। তোমার এই নীরব সময়টাই তোমার শিকড়ের সময়। তুমি এখন উপরে না বাড়লেও নিচে বাড়ছ, আর নিচে বাড়া মানুষদের কেউ থামাতে পারে না।
দ্য ওয়ার অফ আর্টে বলা হয়েছে রেজিস্ট্যান্স সবসময় বড় কিছুর আগে আসে। তুমি যত বড় হতে চাও তত বেশি ভেতরের প্রতিরোধ জাগে। এই প্রতিরোধ মানে তুমি ভুল পথে না, এই প্রতিরোধ মানে তুমি ঠিক জায়গায় আঘাত করেছ। তুমি কি এখন সেই চুপচাপ সময়টার মধ্যে আছো যেখানে তুমি বদলাচ্ছ কিন্তু কেউ সেটা বুঝছে না? কমেন্টে শুধু একটা শব্দ লেখো, চলছি। হঠাৎ সাফল্য বলে কিছু নেই। যা হঠাৎ দেখায় তা আসলে ধীরে তৈরি হয়। একদিন হঠাৎ করে তোমার ভেতরের শক্তি বাইরে প্রকাশ পাবে। মানুষ বলবে কিভাবে, আর তুমি জানবে এটা আজকের না, এটা সেই নীরব দিনগুলোর ফল, সেই অদৃশ্য শৃঙ্খলার ফল, সেই একা লড়াইয়ের ফল, সেই কান্না চেপে কাজ করার ফল। যদি তুমি এখন ফল না দেখো, নিজেকে ব্যর্থ ভেবো না। তুমি হয়তো তৈরি হচ্ছ, তুমি হয়তো জমাচ্ছ, তুমি হয়তো সেই বিস্ফোরণের আগের নীরবতা। সবচেয়ে শক্তিশালী মানুষরা চুপচাপ তৈরি হয়। তাদের গল্প হঠাৎ শুরু হয় না, ধীরে ধীরে জমে ওঠে। আর যখন সময় আসে, তারা থামে না। যদি তুমি এখন নীরব প্রস্তুতির মধ্যে থাকো, থেমো না বন্ধু, আমি তোমার সাথেই রয়েছি। কারণ এখন আমরা ভাঙব কেন প্রস্তুত মানুষ সুযোগ এলে ভয় পায়। অদ্ভুত একটা জিনিস জানো, তুমি যখন প্রস্তুত হয়ে যাও ঠিক তখনই সুযোগ সামনে আসে, আর সেই মুহূর্তে তুমি ভয় পেয়ে যাও। যার জন্য এতদিন প্রস্তুতি নিলে সেটাই সামনে দাঁড়ালে হঠাৎ তোমার বুক ধড়ফড় করে। কেন? কারণ সুযোগ মানে দায়িত্ব, আর দায়িত্ব মানে তোমাকে আর পুরনো অজুহাতের আড়ালে লুকাতে দেওয়া হবে না। যতদিন সুযোগ আসেনি তুমি বলতে পারতে, আমার চান্স পাইনি। কিন্তু সুযোগ সামনে এলে তোমার আর সেই কথাটা বলার জায়গা থাকে না। তখন প্রশ্ন হয়, তুমি কি সত্যিই প্রস্তুত? দ্য বিগ লিপ লেখক গে হেনড্রিক্স এখানে আপার লিমিট প্রবলেম নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, মানুষ একটা নির্দিষ্ট সাফল্যের সীমা পর্যন্ত নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করে। সেই সীমা পার হতে গেলেই সে অবচেতনভাবে নিজেকে আটকে দেয়, কারণ তার নার্ভাস সিস্টেম বড় সাফল্যের সাথে অভ্যস্ত না। তুমি হয়তো অনেক দিন ধরে বলছ, আমি বড় কিছু করব। কিন্তু যখন বড় কিছুর দরজা খোলে, তোমার ভেতরে ছোট একটা ভয় কাজ করে। আমি যদি এটা ধরে রাখতে না পারি, আমি যদি ব্যর্থ হই, মানুষ যদি বুঝে ফেলে আমি আসলে এতটা কেপেবল না। এই ভয়টা খুব সাটল, এটা লাউড না, এটা নীরব কিন্তু পাওয়ারফুল। সাফল্যের ভয় ব্যর্থতার ভয় থেকেও গভীর। ব্যর্থ হলে তুমি একা কষ্ট পাও, সফল হলে তোমাকে দৃশ্যমান হতে হয়। মানুষ তোমাকে দেখবে, মানুষ তোমাকে বিচার করবে, মানুষ তোমার থেকে আরও আশা করবে। আর তুমি জানো, দৃশ্যমান হওয়া মানে ভালনারেবল হওয়া। ডেয়ারিং গ্রেটলি লেখক ব্রেনে ব্রাউন ভালনারেবিলিটি নিয়ে গভীর গবেষণা করেছেন। তিনি বলেন, যে মানুষ দৃশ্যমান হতে সাহস করে সে সমালোচনার ঝুঁকি নেয়, আর সেখানেই গ্রোথ লুকিয়ে থাকে। তুমি যত লুকিয়ে থাকবে তত নিরাপদ, কিন্তু তত ছোট। সত্যি করে বলো, তুমি কি কখনো সুযোগ পেয়ে নিজেই সেটা নষ্ট করেছ? তুমি যদি সত্যিই প্রস্তুত হও, নিজেকেই নিজে বলো, আমি প্রস্তুত। তাহলে ভয় থাকবে, ভয় চলে যাবে না। ভয় নিয়েই হাঁটতে হবে, কারণ ভয় মানে তুমি সীমা ছুঁয়েছ। যদি কোনো কিছু তোমাকে একদমই ভয় না দেখায়, তাহলে সেটা হয়তো তোমাকে বড় করছে না। সুযোগ যখন দরজায় কড়া নাড়ে, তখন তোমার কাজ নিখুঁত হওয়া না, তোমার কাজ দরজা খোলা। তুমি ইম্পস্টার না, তুমি ফ্রড না, তুমি শুধু নতুন স্তরে উঠছ। তোমার শরীর অভ্যস্ত না এখনো, তোমার মন নতুন জায়গায় অচেনা। এটা স্বাভাবিক। বড় হওয়ার অনুভূতিটা প্রথমে অস্বস্তিকরই হয়। সুযোগ এলে ভয় পাওয়া মানে তুমি ভুল পথে না, তুমি বড় জায়গায় দাঁড়িয়ে আছো। প্রশ্ন একটাই, তুমি পিছিয়ে যাবে নাকি কাঁপা হাতেই সামনে এগোবে? আজ যদি কোনো সুযোগ তোমার সামনে থাকে, নিজেকে ছোট করে দেখো না। তুমি পুরোপুরি প্রস্তুত না হলেও তুমি পুরোপুরি অযোগ্যও না। কাঁপতে কাঁপতেই দরজা খুলো। আমি সব সময় তোমার সাথেই রয়েছি। কমেন্টে একবার জানিও, কারণ আত্মবিশ্বাস কাজ করার পর আসে, আগে না। এবার আমরা দেখব কিভাবে নতুন স্তরে উঠে গিয়ে মানুষ আবার নিজেকেই হারিয়ে ফেলে। তুমি কি খেয়াল করেছ, তুমি যখন নতুন একটা স্তরে পৌঁছাও তখন অদ্ভুতভাবে নিজেকেই চিনতে পারো না। যে স্বপ্নটা একসময় দূরের ছিল, আজ সেটা বাস্তব।
কিন্তু আনন্দের সাথে সাথে একটা ফাঁকা অনুভূতিও আসে, যেন ভেতরে কিছু বদলে গেছে, যেন তুমি উঠে এসেছ কিন্তু কোথাও কিছু ফেলে এসেছ। কেন এমন হয়? কারণ প্রতিটা নতুন স্তর তোমার পুরনো পরিচয়ের একটা অংশ কেড়ে নেয়। তুমি যখন ছোট ছিলে তোমার স্বপ্ন ছিল সহজ, যখন তুমি সংগ্রামে ছিলে তোমার লক্ষ্য ছিল বেঁচে থাকা। এখন তুমি একটু ওপরে উঠেছ, কিন্তু তোমার পুরনো সংস্করণটা এখনও ভেতরে কোথাও বেঁচে আছে। সে জিজ্ঞেস করে, আমরা কি বদলে যাচ্ছি? আমরা কি আগের মানুষটা আর নেই? এই দ্বন্দ্বটাই অস্বস্তি তৈরি করে। দ্য সেকেন্ড মাউন্টেন, লেখক ডেভিড ব্রুকস এখানে বলেন, জীবনে প্রথম পাহাড়টা হয় ব্যক্তিগত সাফল্যের, ক্যারিয়ার, স্বপ্ন, অর্জন। কিন্তু দ্বিতীয় পাহাড়টা হয় পরিচয়ের। তুমি কে? তুমি কেন করছ? তোমার গভীর মানে কি? প্রথম পাহাড়ে উঠলে উত্তেজনা থাকে, দ্বিতীয় পাহাড়ে উঠতে গেলে আত্মসমালোচনা শুরু হয়। তুমি যখন নতুন স্তরে পৌঁছাও তোমার চারপাশ বদলায়, মানুষ বদলায়, আলোচনা বদলায়, চাপ বদলায়। কিন্তু ভেতরের শিশুটি এখনও পুরনো নিরাপত্তা খোঁজে। সে চায় কেউ বলুক, সব ঠিক আছে। এই জায়গাটাতেই অনেক মানুষ নিজেকে হারিয়ে ফেলে। তারা বাইরের সাফল্য ধরে রাখে কিন্তু ভিতরের সংযোগ হারায়। নতুন স্তরে টিকে থাকার সবচেয়ে বড় ভয়, আমি কি এখানে বিলং করি? এই প্রশ্নটা নীরব কিন্তু গভীর। তুমি ভাবো, আমি কি সত্যিই এর যোগ্য? আমি কি কাকতালীয়ভাবে এখানে আছি? এই অনুভূতিটাকে অনেকে বলে ইম্পস্টার ফিলিং, কিন্তু এটা দুর্বলতা না, এটা ট্রানজিশন। তুমি পুরনো ঘর ছেড়েছ কিন্তু নতুন ঘরে পুরোপুরি বসবাস শুরু করনি। এই মাঝের জায়গাটাই অস্বস্তিকর। ম্যানস সার্চ ফর মিনিং, লেখক ভিক্টরি ফ্র্যাঙ্কেল লিখেছেন, মানুষের আসল শক্তি তার পরিস্থিতিতে না, তার অর্থ খোঁজার ক্ষমতায়। তুমি যদি শুধু অর্জন খোঁজো তাহলে একসময় শূন্যতা আসবেই, কিন্তু তুমি যদি অর্থ খোঁজো তাহলে স্তর বদলালেও তুমি হারাবে না। সত্যি করে বলো, তুমি কি কখনো এমন জায়গায় দাঁড়িয়েছ যেখানে তুমি পৌঁছতে চেয়েছিলে কিন্তু পৌঁছে গিয়ে নিজেকে অচেনা লেগেছে? কমেন্টে লিখো, আমি খুঁজছি। কারণ খোঁজা মানে তুমি এখনও জেগে আছো। নতুন স্তরে উঠলে তোমার কাজ শুধু ধরে রাখা না, তোমার কাজ নিজেকে আবার সংজ্ঞায়িত করা। তুমি কে এখন? তোমার মূল্যবোধ কি? তুমি কি হতে চাও অর্জনের বাইরে? যদি তুমি নিজেকে নতুন করে না গড়ো তাহলে তুমি পুরনো অভ্যাসে ফিরে যাবে। অনেক মানুষ সফল হয়, তারপর হঠাৎ ভেঙে পড়ে, কারণ তারা ভেতরে ইভলভ হয়নি, তারা শুধু বাইরে উঠেছিল। যদি তুমি এখন অদ্ভুত শূন্যতা অনুভব করো, ভয় পেও না। তুমি ভাঙছ না, তুমি পুনর্গঠিত হচ্ছ। তুমি পুরনো চামড়া ছেড়ে নতুন চামড়া নিচ্ছ। এই সময়টা নরম হও, নিজের সাথে কোমল হও, নিজেকে আবার চেনো। প্রথম পাহাড়ে উঠলে মানুষ বলে ও সফল, দ্বিতীয় পাহাড়ে উঠলে মানুষ বলে না, তুমি নিজেই জানো। বাইরের উচ্চতা নয়, ভেতরের গভীরতায় শেষ পর্যন্ত টিকে থাকে। আজ যদি তুমি নতুন স্তরে দাঁড়িয়ে থাকো, নিজেকে হারিয়ে ফেলো না। অর্জনের সাথে সাথে অর্থ খোঁজো, গতি বাড়ানোর সাথে সাথে গভীরতাও বাড়াও। কারণ শুধু উপরে ওঠা গুরুত্বপূর্ণ না, উপরে উঠে নিজেকে ধরে রাখা আরও গুরুত্বপূর্ণ। চলো আমরা দেখি কেন মানুষ নিজের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে ঠিক তখনই যখন সে সবচেয়ে বেশি শক্তিশালী হয়। এবার আমরা আরও গভীরে যাব। এই অংশটা হবে ধীর, অস্বস্তিকর কিন্তু সৎ। সবচেয়ে অদ্ভুত সত্যিটা জানো? মানুষ নিজেই নিজের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে ঠিক তখনই যখন সে সবচেয়ে বেশি শক্তিশালী হয়, যখন সে আর আগের মতো দুর্বল না, যখন সে আর আগের মতো অনিশ্চিত না, যখন সে কিছুটা নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে, ঠিক তখনই সে নিজেকেই থামাতে শুরু করে। কেন? কারণ শক্তি দায়িত্ব আনে, আর দায়িত্ব মানে আর লুকোনোর জায়গা নেই। যখন তুমি ছোট ছিলে তুমি বলতে পারতে,
আমার সুযোগ নেই। যখন তুমি সংগ্রামে ছিলে তখন তুমি বলতে পারতে আমার সময় আসেনি। কিন্তু এখন যদি তুমি থামো, তার দায় তোমার নিজের। এই জায়গাটাই অস্বস্তিকর। দ্য 48 লজ অফ পাওয়ার লেখক রবার্ট গ্রিন এখানে ফিয়ারলেসনেস নিয়ে কথা বলেন। তিনি বলেন, মানুষ ভয়কে এড়িয়ে চলে না, মানুষ নিজের সম্ভাবনাকেই এড়িয়ে চলে। কারণ নিজের পূর্ণ শক্তি ব্যবহার করলে ফিরে যাওয়ার পথ বন্ধ হয়ে যায়। যখন তুমি বুঝতে পারো তুমি পারো, তখন আর অজুহাত থাকে না। এই পারি শব্দটাই বিপজ্জনক। কারণ এখন যদি তুমি না করো, তাহলে সেটা অক্ষমতা না, এটা নির্বাচন। আর মানুষ নিজের নির্বাচনের দায় নিতে ভয় পায়। তাই সে দেরি করে, সে প্রোক্রাস্টিনেট করে, সে নিজের পথকে জটিল করে তোলে, সে নিজের পথেই কাঁটা বিছিয়ে দেয়। এটাই সেলফ স্যাবোটাজ। সেলফ স্যাবোটাজ মানে তুমি নিজেকে ঘৃণা করো না, বরং উল্টো, তুমি নিজের শক্তিকে ভয় পাও। তুমি জানো যদি তুমি সত্যি সিরিয়াস হও, তাহলে তোমার জীবন বদলে যাবে। আর বদলে গেলে পুরনো সম্পর্ক বদলাবে, পুরনো পরিবেশ বদলাবে, পুরনো তুমি আর থাকবে না। এই ক্ষতিটাই ভয় তৈরি করে। ইগো ইজ দ্য এনিমি লেখক রায়ান হলিডে বলেন, ইগো শুধু অহংকার না, ইগো হলো সেই কণ্ঠ যা তোমাকে নিরাপদ রাখতে চায়। সে বলে, এতটা দরকার নেই, এতটা ঝুঁকি নিও না, এভাবেই ভালো আছো। কিন্তু এই নিরাপত্তাই ধীরে ধীরে সীমা হয়ে যায়। সত্যি করে ভাবো, তুমি কি কখনো ইচ্ছে করে গতি কমিয়েছ কারণ তুমি খুব দ্রুত এগোচ্ছিলে? তুমি কি কখনো নিজেকে ছোট করে বলেছ আমি অতটা না? নিজেকে বলো, আমি থামব না। নিজেকে শোনানোর জন্য বারবার বলো। যখন তুমি শক্তিশালী হও, তখন তোমার সামনে দুটো পথ থাকে, একটা নিরাপদ থাকা আর একটা সম্পূর্ণ হওয়া। নিরাপদ থাকলে তুমি টিকে যাবে, সম্পূর্ণ হলে তুমি বদলে যাবে। এই নির্বাচনটাই কঠিন, কারণ সম্পূর্ণ হওয়া মানে তোমাকে নিজের সব আলো জ্বালাতে হবে। আর আলো জ্বালালে ছায়াও দেখা যায়, তোমার দুর্বলতা, তোমার ভয়, তোমার অসম্পূর্ণতা। এই জিনিসগুলোই ছায়া হয়ে তোমার পথের অবস্ট্রাকশন তৈরি করবে। অনেক মানুষ আলো নিভিয়ে দেয় শুধু ছায়া না দেখার জন্য। যদি তুমি নিজের পথ আটকে দাও, নিজেকে ঘৃণা করো না। নিজেকে জিজ্ঞেস করো, আমি কি হারানোর ভয় পাচ্ছি? সম্ভবত তুমি শক্তিকে ভয় পাচ্ছ না, তুমি পরিবর্তনকে ভয় পাচ্ছ। এই ভয়টা স্বাভাবিক, কারণ সম্পূর্ণ শক্তি নিয়ে বাঁচা সাহসের কাজ। তুমি ছোট বলে থামো না, তুমি বড় হতে পারো বলে থামো। এই পাড়ার জায়গাটাই তোমার পরীক্ষা। তুমি কি নিজের সবচেয়ে বড় সম্ভাবনাকে আলিঙ্গন করবে, নাকি দূরে সরিয়ে রাখবে শুধু আরাম বাঁচাতে? আজ একটা সিদ্ধান্ত নাও, নিজের গতি কমিয়ে দেওয়ার বদলে নিজের ভয়কে প্রশ্ন করবে। যখনই নিজেকে ছোট করতে ইচ্ছে করবে, একবার থেমে ভাববে, আমি কি নিরাপদ থাকতে চাই নাকি সম্পূর্ণ হতে চাই? নিজেকে আটকানো বন্ধ করো, কারণ পৃথিবী তোমাকে আটকাতে যথেষ্ট। নিজেকে অন্তত থামিও না। এই অংশে চলো একটু আলোচনা করি কেন নিজের পূর্ণ শক্তি নিয়ে বাঁচা মানেই একাকিত্বের জন্য প্রস্তুত থাকা। নিজের পূর্ণ শক্তি নিয়ে বাঁচতে চাইলে তোমাকে একটা জিনিসের জন্য প্রস্তুত থাকতে হবে, সেটা একাকিত্ব। সবাই তোমার সাথে হাঁটবে না, সবাই তোমাকে বুঝবে না, সবাই তোমার বদল পছন্দ করবে না। আর এই জায়গাটাই সবচেয়ে কঠিন। যখন তুমি বদলাও, তোমার চারপাশ অস্বস্তি অনুভব করে, কারণ তুমি শুধু নিজের গল্প বদলাচ্ছ না, তুমি তাদের গল্পেও প্রশ্ন তুলছ। তুমি যখন শৃঙ্খলাবদ্ধ হও, অন্যরা তখন নিজেদের অজুহাত দেখতে পায়। তুমি যখন সীমা ভাঙো, অন্যরা নিজেদের সীমা অনুভব করে। এই অস্বস্তিটা তারা প্রকাশ নাও করতে পারে, কিন্তু দূরত্ব তৈরি হয় ধীরে ধীরে, নীরবে। মেডিটেশনস লেখক মার্কাস অরেলিয়াস তার ব্যক্তিগত নোটে লিখেছিলেন, মানুষের কাজ হল সৎ থাকা, অন্যরা তা বুঝুক বা না বুঝুক। স্টোয়িক দর্শন বলে, তুমি নিয়ন্ত্রণ করতে পারো নিজের চরিত্র, অন্যদের প্রতিক্রিয়া না। যখন তুমি নিজের চরিত্রের প্রতি বিশ্বস্ত থাকো, একটা একাকিত্ব আসবেই, কারণ সবাই নিজের সাথে সৎ না। তুমি হয়তো লক্ষ্য করবে, আগের মতো আড্ডা ভালো লাগছে না, আগের মতো কথোপকথন মিনিংফুল লাগছে না, আগের মতো হাসি সহজ লাগছে না, কারণ তুমি গভীর হচ্ছ।
আর পৃথিবীতে গভীর মানুষের জায়গা কম। এই জায়গায় অনেকেই ফিরে যায়। তারা ভাবে, আমি আবার আগের মতো হয়ে যাই, কারণ একা থাকা অস্বস্তি। কিন্তু একা থাকা আর একাকিত্ব এক জিনিস না। একা থাকা মানে তুমি নিজের সাথে সময় কাটাচ্ছ, একাকিত্ব মানে তুমি নিজের সাথে সংযোগ হারাচ্ছ। যদি তুমি নিজের ভিতরের মানুষটার সাথে যুক্ত থাকো, তাহলে বাইরের নীরবতা তোমাকে ভাঙবে না, বরং গড়বে। নীরব মানুষরা দুর্বল নয়, তারা গভীর প্রক্রিয়ায় থাকে। একাকিত্ব অনেক সময় সৃষ্টির জায়গা, সেলফ রিফ্লেকশনের জায়গা। তুমি যখন একা থাকো তখন তুমি প্রভাবের বাইরে থাকো, আর তখনই তুমি সত্যিকারের নিজের অন্তরকে শুনতে পারো। একটু ভেবে দেখো, তুমি কি বদলাতে শুরু করার পর নিজেকে একটু আলাদা অনুভব করছো? বন্ধুদের থেকে, পরিবেশ থেকে? নিজের মনে মনে নিজেকে বলো, আমি দাঁড়িয়ে আছি। কারণ দাঁড়িয়ে থাকা মানে তুমি এখনও নিজের পাশে আছো। পূর্ণ শক্তি নিয়ে বাঁচা মানে সবাইকে খুশি করা নয়, এটা মানে নিজের মূল্যবোধের সাথে আপোষ না করা। কিছু মানুষ দূরে যাবে, কিছু সম্পর্ক বদলাবে, কিছু জায়গা তোমার জন্য ছোট হয়ে যাবে। এটা ক্ষতি নয়, এটা নির্বাচন। তুমি ছোট জায়গায় মানিয়ে নিতে পারো, অথবা বড় জায়গায় একা দাঁড়াতে পারো। দুটোই সম্ভব, কিন্তু দুটো একসাথে নয়। যদি তুমি এখন একা অনুভব করো, ধরে নিও না তুমি ভুল করছো। সম্ভবত তুমি ইভলভ করছো। প্রতিটা গভীর পরিবর্তনের পর একটা নীরব সময় আসে। এই সময়টা ফাঁকা নয়, এই সময়টা গঠন। নিজেকে সময় দাও, নিজের সাথে বন্ধুত্ব করো। সবাই তোমার সাথে শেষ পর্যন্ত হাঁটবে না, কিন্তু যদি তুমি নিজের সাথে শেষ পর্যন্ত হাঁটতে পারো, তাহলে তুমি কখনো একা নয়। পূর্ণ শক্তি নিয়ে বাঁচা মানে ভিড়ের মধ্যে জনপ্রিয় হওয়া নয়, এটা মানে নীরবতার মধ্যে দৃঢ় থাকা। আজ যদি তুমি একা অনুভব করো, পিছিয়ে যেও না শুধু গ্রহণযোগ্য হওয়ার জন্য। নিজেকে ছোট করে সম্পর্ক বাঁচিও না, নিজেকে হারিয়ে জায়গা বাঁচিও না। বন্ধু, যদি তুমি গভীর হতে চাও, তাহলে কিছুটা একা পথ হাঁটার সাহস রাখতে হবে। কারণ যে মানুষ নিজের সাথে থাকে, সে শেষ পর্যন্ত কখনো হারায় না। এবার আমরা দেখব কেন একা দাঁড়াতে পারার পর মানুষের ভেতরে নতুন ধরনের শান্তি জন্মায়। একটা সময় আসে যখন তুমি আর প্রমাণ করতে চাও না, কারো কাছে না, নিজের কাছেও না। তুমি শুধু থাকতে চাও। অদ্ভুতভাবে এই থাকার মধ্যেই একটা শান্তি জন্মায়। এই শান্তি উত্তেজনার না, এই শান্তি জয়ের না, এই শান্তি হল গ্রহণের। তুমি যখন একা দাঁড়াতে শিখে যাও, তখন বাইরের শব্দ ধীরে ধীরে কমতে থাকে। মানুষ কি বলল তা আর আগের মতো গুরুত্বপূর্ণ লাগে না। তুলনা কমে যায়, প্রতিযোগিতা কমে যায়, অস্থিরতা কমে যায়। কারণ তুমি আর নিজের জায়গা নিয়ে সন্দিহান না। তুমি জানো তুমি কোথায় দাঁড়িয়ে আছো, আর এই জানাটাই স্থিরতা। দি আনটেডার্ড সোল লেখক মাইকেল এ সিঙ্গার বলেন, তোমার ভেতরের কণ্ঠ সবসময় কথা বলবে, কিন্তু তুমি সেই কণ্ঠ না। যখন তুমি সেই কণ্ঠ থেকে একটু দূরে দাঁড়াতে শেখো, তখন ভেতরে জায়গা তৈরি হয়। এই জায়গাটাই শান্তি। আগে তুমি প্রতিটা চিন্তার সাথে লড়তে, প্রতিটা সমালোচনার জবাব দিতে চাইতে, প্রতিটা ভুলের জন্য নিজেকে দোষ দিতে। এখন তুমি দেখো, চিন্তা আসছে, যাচ্ছে, ভয় আসছে, যাচ্ছে, রাগ আসছে, যাচ্ছে। তুমি স্থির। এই স্থিরতা জন্মায় যখন তুমি নিজেকে গ্রহণ করো। নিজেকে গ্রহণ করা মানে হাল ছেড়ে দেওয়া না। এটা মানে তুমি নিজের অসম্পূর্ণতাকে শত্রু ভাবছ না। তুমি জানো তুমি এখনও শিখছ, তুমি জানো তুমি এখনও বাড়ছ, কিন্তু তুমি নিজেকে ঘৃণা করছ না। এই জায়গাটায় এসে মানুষের ভেতরে অদ্ভুত শক্তি জন্মায়। কারণ সেলফ হেট শক্তি খেয়ে নেয়, সেলফ অ্যাকসেপ্টেন্স শক্তি ফিরিয়ে দেয়। র্যাডিক্যাল অ্যাকসেপ্টেন্সে লেখক টারা ব্রাক লিখেছেন, মানুষের সবচেয়ে গভীর কষ্ট আসে
নিজেকে অযোগ্য ভাবা থেকে। যখন তুমি নিজেকে পুরোপুরি গ্রহণ করো তখন লজ্জা ভেঙে যায়, আর লজ্জা ভাঙলে মানুষ হালকা হয়ে যায়। একটা প্রশ্ন নিজের কাছে করো, তুমি কি এখনো নিজের সাথে লড়ছ, নাকি একটু একটু করে বন্ধুত্ব শুরু করেছ? নিজেকে জানিও, আমি গ্রহণ করছি, কারণ এই শব্দটা শক্তিশালী। শান্তি মানে সমস্যা শেষ হয়ে যাওয়া না, শান্তি মানে সমস্যার মাঝেও তুমি নিজেকে হারাচ্ছ না। তুমি এখনো স্বপ্ন দেখো, তুমি এখনো কাজ করো, তুমি এখনো বড় হতে চাও, কিন্তু তুমি মরিয়া না, তুমি স্থির। এই স্থির মানুষদের বাইরের ঝড় সহজে ভাঙতে পারে না, কারণ তাদের ভেতরে নোঙর আছে, আর নোঙর বাইরে না, ভেতরে। তুমি এতদিন লড়েছ নিজের সাথে, পরিস্থিতির সাথে, মানুষের সাথে। এখন একটু থামো, নিজেকে বলো, আমি যথেষ্ট। এই কথাটা দুর্বলতা না, এই কথাটা ভিত্তি। যখন ভিত্তি মজবুত হয় তখন ওপরটা নিজে নিজেই দাঁড়ায়। তুমি যখন নিজের সাথে শান্তি স্থাপন করো তখন বাইরের যুদ্ধ কম গুরুত্বপূর্ণ লাগে। তুমি আর প্রতিটা লড়াইয়ে নামো না, তুমি নির্বাচন করো, কোথায় শক্তি দেবে, কোথায় নীরব থাকবে, কোথায় ছাড়বে। এই নির্বাচনই পরিপক্কতা। আজ যদি তুমি একটু ক্লান্ত হও, নিজেকে জোর করে বদলানোর চেষ্টা করো না। আজ শুধু নিজের পাশে দাঁড়াও, নিজেকে শোনো, নিজেকে দোষ না দিয়ে বোঝার চেষ্টা করো। বড় হওয়া মানে শুধু উচ্চতা না, গভীরতাও। আর তুমি যদি গভীর হতে শুরু করে থাকো, তাহলে তুমি ইতিমধ্যেই বদলে গেছো।